এখন সব থেকে রিসেন্ট মুক্তি পেয়েছে অজয় দেবগনের এক দুর্ধর্ষ হরর থ্রিলার মুভি শয়তান। এটা ঠিক ভূত বা পিশাচ নয়, এক কালা জাদু ও তার ক্ষমতার গল্প। কিন্তু মুভির শেষে রয়েছে এক অসাধারণ টুইস্ট। ভালো খারাপ শয়তান ভগবান সবই কিন্তু আপেক্ষিক। থাক, বেশি কিছু বলবো না, সাথে থাকুন সিনে গল্পতে। আমি শ্রেয়া, শুরু করি আজকের গল্পটা শুরু হয় গল্পের নায়িকা জাহ্নবীকে দেখিয়ে, যেখানে সে তার বয়ফ্রেন্ডের বাইকে করে বাড়ি ফেরার জন্য রেডি হচ্ছিল। ঠিক তখন তার বাবা কবির ও তার ভাই ধ্রুব সেখানে গিয়ে পৌঁছায়। আর তারা জাহ্নবীকে পিক আপ করে নেয়, কারণ কবির অনেক দিন পর অফিস থেকে ছুটি নিয়েছিল এবং তারা ঠিক করেছিল ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবে। আর সেই জন্য তারা শহর থেকে দূরে ফার্ম হাউসে গিয়ে কিছুদিন সময় কাটাবে। জাহ্নবী তখন বলে যে কলেজের সব বন্ধুরা মিলে লাদাখে যাবার জন্য ঠিক করেছে আর সেও তাদের সাথে যেতে চায়। কিন্তু কবির একদম রাজি হয় না, তাই সারা রাস্তা ধরে বাবাকে মানাতে মানাতে তারা বাড়ি ফেরে। জাহ্নবীর ফ্যামিলি খুব ছোট্ট আর হাসি খুশি একটা ফ্যামিলি। কবির তার স্ত্রী জ্যোতি, জাহ্নবী ও তার ছোট ছেলে ধ্রুবকে নিয়ে খুব খুশি ছিল। তবে জাহ্নবী তার বয়ফ্রেন্ডের আর বন্ধুদের সাথে লাদাখ যাওয়া নিয়ে খুব ঘ্যান ঘ্যান করছিল। একমাত্র আদরের মেয়ে জাহ্নবীর কথা রাখতে কবির বাধ্য হয় একটি মাত্র সত্রে, যে তাকে কারেন্ট লোকেশনটা অল টাইম অন রাখতে হবে। জাহ্নবী তাতেই রাজি হয়ে যায়। পরদিন সকালে তারা বেরিয়ে পড়ে ফার্ম হাউসের উদ্দেশ্যে। কিছুদিন থাকার পর জাহ্নবী সেখান থেকেই লাদাখ যাবে। যাওয়ার পথে তারা খাবার খাওয়ার জন্য এক রেস্টুরেন্টে গাড়ি থামায়। সেখানে তারা পরোটা অর্ডার করে, কিন্তু জাহ্নবী কিছুতেই সেটা খেতে রাজি হয় না, কারণ সে এখনকার মেয়ে, সে ডায়েট করে, সে কোনো অয়েলি বা তেলে ভাজা পরোটা খেতে একদমই সে পছন্দ করে না। রেস্টুরেন্টে বিল মেটানোর সময় কবিরের কাছে খুচরো না থাকায় সে চা কিনতে পারছিল না। ঠিক সেই সময় বনরাজ বলে একজন আসে এবং কবিরকে হেল্প করে। তারপর তাদের সাথে খাবার টেবিলেও তিনি যোগ দেন। আর যে অয়েলি পরোটাটা দেখে জাহ্নবীর নাক ছিটকাচ্ছিল, বনরাজ সেটা খেয়ে নেবে বলে, আর তার পরিবর্তে জাহ্নবীকে একটা লাড্ডু দেয়। লাড্ডু খাবার পরই জাহ্নবীর মাথাটা একটু কেমন একটা ঘুরতে থাকে, কিন্তু সে সেটাতে অতটা নজর দেয় না। তার মধ্যে কিছু জিনিস পরিবর্তন হতে থাকে। বনরাজ বলেছিল তার কথা অক্ষরে অক্ষরে পালন করতে থাকে জাহ্নবী। এমনকি যেই পরোটাটা সে একটুও খেতে চাইছিল না, সেটা সে একা খেয়ে নেয়। এটা কবির বা জ্যোতি কেউই খুব একটা লক্ষ্য করেনি। তারা খুব খুশিই হচ্ছিল বরঞ্চ যে তার মেয়ে অ্যাটলিস্ট খাবারটা খাচ্ছে। রেস্টুরেন্ট থেকে ফেরার সময় বনরাজ জাহ্নবীকে বিস্কিটের একটা প্যাকেট দেয় আর বলে সে যেন বাড়ি ফিরে সবার প্রথমে সে বিস্কিটটাই খায়। পরের দৃশ্যে দেখা যায় তারা ফার্ম হাউসে পৌঁছে গেছে সবাই। তারা খুব এক্সাইটেড, মজা করছে, সবাই হই হুল্লোড় করছে। শুধুমাত্র জাহ্নবী সবার আগে ঘরে পৌঁছে বনরাজের কথা মতোই বিস্কুটটা খাচ্ছে। তারপর তার মা, বাবা, ভাই তাকে ডাকতেই সে তাকে জোর করে পুলে নিয়ে আসে এবং তাদের সাথে মজা করতে শুরু করে। ঠিক সেই সময় তারা লক্ষ্য করে বাড়ির বাইরে গেটে কেউ একজন এসেছে। সেটা আর কেউ নেই, সেই রেস্টুরেন্টের লোক বনরাজ। বনরাজ বলে তার ফোনের ব্যাটারিটা শেষ হয়ে গেছে, তাই সে চার্জ দিতেই এসেছে। চার্জটা দেওয়া হয়ে গেলে সে চলে যাবে। যেহেতু লোকটি আগেই রেস্টুরেন্টে কবিরদের সাহায্য করেছিল আর সে একজন অতিথি, তাই কবির তাকে ফিরিয়ে দিতে পারে না। সব ব্যাপারটাই জ্যোতির কাছে কেমন একটু সন্দেহজনক লাগছিল, কিন্তু কিছুই করা ছিল না তার। জ্যোতি কবিরকে বারবার বলে অচেনা অজানা লোককে ঘরে ঢুকতে দেওয়াটা একদমই ঠিক নয়, যত সম্ভব তাড়াতাড়ি হয় তাকে যেন চলে যেতে বলে। কবির ঠিক সেই মতোই নিচে নেমে আসে, কিন্তু নিচে নেমে এসে দেখে অলরেডি বনরাজ জাহ্নবীকে নিজের বশে করে ফেলেছে। অর্থাৎ বনরাজ যা বলছে জাহ্নবী নিজের ইচ্ছে মতো না চাইলেও বনরাজের কথা মতো সেটাই করছে। বনরাজ জাহ্নবীর কাছ থেকে তার ব্যাপারে, তার ফ্যামিলির ব্যাপারে সমস্ত তথ্য জোগাড় করে নেয়। জাহ্নবী তার বয়ফ্রেন্ডের ব্যাপারেও বনরাজকে সমস্ত তথ্য দিয়ে দেয়, যেটা তার বাবাকে অবধি সে কখনো দেয়নি। জ্যোতি নিচে এসে হতভম্ব হয়ে যায়। তারা বুঝতে পারে না যে তাদের মেয়ে এমন কেন করছে। বনরাজকে সে না জানে না চেনে, তবে এমন করে সমস্ত কথা কেন তার মেনে চলছে। অনেকবার অনেকভাবে বোঝানোর পরও যখন এই তাণ্ডব শেষ হচ্ছিল না, কবির রেগে গিয়ে বনরাজকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে।
বনরাজ বলে যে সে এই বাড়ি ছেড়ে জাহ্নবীকে ছেড়ে কোথাও যাবে না, সাথে এও বলে আমাকে বের করার ক্ষমতা কারণ নেই, ট্রাই করে দেখে নিতে পারো। কবির রেগে গিয়ে বনরাজের হাত ধরে বের করে দেবে, এমন সময় বনরাজ জাহ্নবীকে বলে তোমার বাবাকে আটকাও। জাহ্নবী তার সর্বশক্তি দিয়ে কবিরকে ঠেলে সরিয়ে দেয়। জাহ্নবী বলে আঙ্কেল এখানেই থাকবে, কোথাও যাবে না। জাহ্নবীর এই রূপ দেখে তার মা বাবা দুজনেই অবাক হয়ে যায়। বনরাজ হাসতে হাসতে আবার সোফাতেই বসে পড়ে। সে বলে জাহ্নবী এখন তার হাতের পুতুল, সে যা বলবে জাহ্নবী তাই করবে। বনরাজ ছাড়া জাহ্নবী চাবি ছাড়া পুতুলের মতো। জাহ্নবীকে সে কালা জাদু করে বশ করেছে। কবির এসব বিশ্বাস না করলেও বনরাজ জাহ্নবীকে চায়ের পাতা এনে খেয়ে নিতে বলে। জাহ্নবী সেটাই করতে থাকে। এসব দেখে জ্যোতি ঘাবড়ে যায় আর জাহ্নবীকে এইসব করতে মানা করে। বনরাজ এই সব কিছুতে মজা নিচ্ছিল। সে জাহ্নবীকে বলে নিজের গালে চড় মারতে, যতক্ষণ না তাকে থামতে বলা হয় সে যেন না থামে। জাহ্নবী নিজের গালে মারতে মারতে মুখের দিয়ে রক্ত বের করে ফেলে। এই সব দেখে কবির জ্যোতি কষ্টে ভেঙে পড়ে। বনরাজ কিছুক্ষণ পরে জাহ্নবীকে কান্না করতে বলে। জাহ্নবী এমন করুণভাবে জোরে জোরে কান্না করতে থাকে, কবির আর জ্যোতি বনরাজের হাতে পায়ে ধরে বলে যে সে যা চায় সব তারা দেবে, এই বাড়ি গাড়ি টাকা পয়সা সব দেবে, শুধু মেয়েকে ছেড়ে দিতে হবে। বনরাজ জাহ্নবীকে দিয়ে পা টেপাতে টেপাতে বলে তারা যেন সব ফোনগুলো নিয়ে আসে। জ্যোতি সেইগুলোই আনার সাথে সাথে জাহ্নবীকে দিয়ে বনরাজ সমস্ত ফোন ভেঙে ফেলে। বনরাজ দাবি করে বসলো তারা যেন জাহ্নবীকে বনরাজের কাছে আজীবনের জন্য অর্পণ করে দেয়, কারণ সে জাহ্নবীকে নিয়ে তারপরেই বাড়ি থেকে যাবে। বনরাজ সারা জীবনের মতো নিয়ে চলে যেতে চায় জাহ্নবীকে। বনরাজ চাইলেই জাহ্নবীকে এখনই নিয়ে চলে যেতে পারবে, কিন্তু মা বাবার সম্মতি ছাড়া তাকে নিয়ে গেলে বশীকরণ বেশি দিন থাকবে না। তাই সে সমস্ত রকমভাবে কষ্ট দিচ্ছিল মেয়েটিকে, যাতে তার মা বাবার সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে বনরাজের হাতেই তাকে ছেড়ে দেয়। এতক্ষণ কবির চুপ থাকলেও যখনই বনরাজ জাহ্নবীর পেটে এক লাথি মারে ফেলে দেয়, তখন কবির বনরাজকে বেধড়ক মারতে শুরু করে। অন্যদিকে জ্যোতি তার একটি লুকানো ফোন নিয়ে পুলিশকে বারবার মিসড কল দিতে থাকে। ইতিমধ্যে পুলিশ সেখানে আসে, কিন্তু পুলিশের সামনে সবাই খুব ন্যাচারাল বিহেভিয়ার করতে থাকে, যেন কিছুই হয়নি। পুলিশ চলে গেলে দেখা যায় বনরাজের ইনস্ট্রাকশনের মতো জাহ্নবী গ্যাস সিলিন্ডারের মুখটা খুলে তার উপর হাতে দেশলাই নিয়ে বসে আছে। পুলিশ আসলেই সে আগুন ধরিয়ে সুইসাইড করে নেবে, যার জন্য পুলিশের কাছে যাওয়া সত্ত্বেও জ্যোতি কবির তার হাত পা বাঁধা হয়ে যায়, তারা কোনো কথা বলতে পারে না। কবির বনরাজকে টাকা পয়সা গহনা বাড়ির কাগজ সব লিখে দিতে যায়, এই সব নিয়ে সে চলে যেতে বলে, যাকে অনুরোধ করে। বনরাজ সমস্ত কিছু নিয়ে বাইরে চলে যায়। কবির ও জ্যোতি মনে একটু শান্তি পায়, হয়তো তারা এবার মুক্তি পাবে এই নরপিশাচের কাছ থেকে। কিন্তু না, বনরাজ সমস্ত টাকা পয়সা বাড়ির কাগজ বাড়ির বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলে, আর কবিরকে বলতে থাকে এইসব হলো তুচ্ছ মায়া, লোভ। সে এসব থেকে অনেক ঊর্ধ্বে চলে গেছে, অনেক আগেই চলে গেছে। জাহ্নবীকে ছাড়া সে এক পাও এখান থেকে নড়বে না। আজ হলো উমরাওয়ের রাত, আর সেই রাতের জন্য সে বহু বছর ধরে অপেক্ষা করছে। আজ উমরাওয়ের রাতে সে অভূত ক্ষমতার অধিকারী হতে চলেছে। সংস্কৃততে সে কিছু মন্ত্র পড়তে শুরু করে, তাকে কোনো সাধারণ মানুষ বলে মনেই হচ্ছিল না সেই সময়। কবির ও জ্যোতি ভয়ে কাঁপতে থাকে। আবার শুরু হয় আগের মতো তাণ্ডব খেলা। এই নরপিশাচ যেন পাগল হয়ে যায়। মা বাবার সামনে সন্তানের উপরে অত্যাচার চলতে থাকে। জাহ্নবী নিজের অজান্তেই টয়লেট করে ফেলে নিজের পোশাকে। জাহ্নবীকে দিয়ে ছুরি নিয়ে আসে নিজের হাত কেটে ফেলতে বলে। জাহ্নবী সেটাই করতে থাকে। তখনই জাতি বনরাজকে আচমকা হামলা করে, শুরু হয় হাতাফাই। কবির ও জ্যোতি একদিকে আর অন্যদিকে বনরাজ ও তার হাতের পুতুল জাহ্নবী। কবির বনরাজকে মারতে চাইলেও জাহ্নবীর কোনো ক্ষতি যাতে সে না করে তার জন্য জোর করে জাহ্নবীকে বেঁধে ফেলে, আর বনরাজের পেটের উপরে উঠে তার গলা টিপে মারতে চায়। এমন সময় বনরাজ জাহ্নবীকে হাসতে বলে ততক্ষণ না হাসতে যতক্ষণ সে মানা না করে। জাহ্নবীকে হাসি শুরু করে। এই ভৌতিক হাসি শুনে কোনোভাবেই যেন তাকে থামিয়ে রাখা যাচ্ছিল না।
কবির চাইলেও বনরাজকে মারতে পারছিল না, কারণ সে না বলা অবধি জাহ্নবীকে কেউ থামাতে পারবে না। বনরাজ মারা যাওয়ার সাথে সাথে হয়তো জাহ্নবী সারা জীবনই হাসতে থাকবে, অথবা হাসতে হাসতেই মারা যাবে। বনরাজ এবার মরণ খেলায় মেতে ওঠে। জাহ্নবীকে আদেশ করে সে যেন তার ছোট ভাই ধ্রুবকে মেরে ফেলে। জাহ্নবী তৎক্ষণাৎ ছুটে ধ্রুবর পিছনে যায়। মা বাবাকে কায়দা করে একটা ঘরের মধ্যে বন্ধ করে ভাইকে কোলে তুলে ছাদে চলে যায়, আর সেখান থেকে ভাইকে ফেলে দেয়। কবির ও জ্যোতি কোনোভাবে ঘর থেকে দরজাটা ভেঙে ধ্রুবকে দেখতে যায়। তার অবস্থা খুবই শোচনীয় এবং খারাপ হয়ে যায়। তখনই তাকে হসপিটালে না নিয়ে গেলে সে মারা যাবে। তাই না চাইতেই বনরাজের হাতে মেয়েকে তুলে দেয় কবির ও জ্যোতি। কার্য সিদ্ধ হয়েছে, এই জন্য মহানন্দে বনরাজ জাহ্নবীকে নিয়ে চলে যায়। কবির জ্যোতিকে বলে শহরের হসপিটালে নিয়ে তার যেন যত সম্ভব তাড়াতাড়ি হোক তার চিকিৎসা শুরু করতে, এবং সে নিজে নিজে বনরাজের পিছু নেয়, গভীর জঙ্গলে প্রবেশ করে। একবার শেষ চেষ্টা করতে চায় মেয়েকে ফিরিয়ে আনার জন্য। অন্যদিকে দেখতে পায় বনরাজকে, সে জাহ্নবীকে নিয়ে যাচ্ছে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। জঙ্গলের মাঝে একটি মেয়েকে দোলনায় দোল খেতে দেখা যায়। বনরাজ মেয়েটিকে বলে, এই আর কতদিন দোল খাবি? না জানি কতদিন ধরে তুই দোল খেয়ে যাচ্ছিস, সময় হয়ে এসেছে, চল। বলতেই মেয়েটি দোলনা থেকে নেমে আসে, কিন্তু অনেক দিন ধরে দোলনায় দোল খাওয়ার জন্য সে দেহের ভারসাম্য হারিয়ে ফেলেছে। মাটিতে শুয়ে শুয়ে লোটাতে লোটাতে সে চলছে। এরকম হাজার হাজার মেয়েকে বনরাজ বশীভূত করে নিয়ে নিজের কাছে রেখে দিয়েছে। আর আজ হলো উমরাওয়ের রাত, তার মুক্তির দিন। এই সবাইকে সে নিয়ে যাচ্ছে এক বিশেষ স্থানে। এবার আমরা দেখতে পাই আসলে কিভাবে মুক্তির কথা বলছে সে। বনরাজ আসলে অনেক বড় এক অগ্নিকুণ্ড তৈরি করেছে ঘন জঙ্গলের মধ্যে, এক ভৌতিক রাজপ্রাসাদ। আর এখানেই রয়েছে বিরাট এক অগ্নিকুণ্ড। আজ এখানেই আহুতি দেওয়া হবে 1001 মেয়েকে, যুবতী মেয়ে। এতে নাকি সে ভগবানের মতো ক্ষমতার অধিকারী হতে পারবে। বনরাজ এখন কাউকে বশ করার জন্য তাকে কিছু খাওয়ায়, কিন্তু এই বিশাল ক্ষমতার অধিকারী হওয়ার পর সে যে কোনো মানুষের চোখের দিকে তাকালেই সে বশ করে ফেলতে পারবে তাকে। সে মানুষ নয়, সাক্ষাৎ শয়তানে পরিণত হয়েছে। বনরাজ সমস্ত মেয়েদেরকে নিয়ে যজ্ঞ করতে শুরু করে। সমস্ত মেয়েরা মুক্তির লোভে তার কথা মতো কাজ করতে থাকে। বনরাজ মেয়েদেরকে বলে তার হাতে একটা কালো পুতুল আগুনে ফেলার সাথে সাথে যেন সমস্ত মেয়েরা একসাথে আগুনের দিকে এগিয়ে আসে। এরকম করে 1000টা পুতুল সে পোড়াবে, এবং অন্য হাতের একটা লাল পুতুল দেখিয়ে বলে সবাইকে, যে জিজ্ঞাসা করে এই পুতুলটা ফেললে আগুনে ফেলার পরে ঠিক কী করতে হবে তোমাদের মনে আছে তো? সবাই চিৎকার করে বলে, হ্যাঁ আমাদের মনে আছে, আমাদের অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে হবে। বনরাজ কালো পুতুলটা আগুনে ফেলে, মেয়েরা সবাই এগিয়ে আসে অগ্নিকুণ্ডের দিকে। আস্তে আস্তে বনরাজ একটা দুটো করে করে অনেকগুলো কালো পুতুল ফেলতে থাকে। অন্যদিকে কবির অনেক বাধা বিপত্তি পেরিয়ে আসে সেই হাভেলির মধ্যে। কবিরকে দেখতে পেয়ে বনরাজের কথা মতো মেয়েরা কবিরকে ছিঁড়ে খেতে আসে, তাকে আহত করার জন্য তার অবস্থা শোচনীয় করে তোলে। কবির এসে পড়ে বনরাজের পায়ের তলায়। বনরাজ বলে, এইটা তুমি ঠিক করলে না কবির, আমি এই 101 মেয়েকে খুব স্ট্রিক্টভাবে আদেশ দিয়ে রেখেছি, আজ আমাকে যদি কেউ কোনোভাবে আঘাত করে বা আমাকে বাধা সৃষ্টি করে, তারা যেন তাকে কাঁচায় চিবিয়ে খেয়ে নেয়। এখন তারা সেটা করার জন্যই মুখিয়ে আছে। আমার একটা আদেশের দেরি মাত্র। বনরাজ বলে, আমি এখন ভগবান হতে চলেছি, গোটা পৃথিবীটা আমার পায়ের তলায়। কিন্তু সেটা তখনই সম্ভব যখন আমি এই 1001 মেয়েকে এই অগ্নিকুণ্ডে আহুতি দিতে পারবো, সাথে তোমার জাহ্নবীকেও। বনরাজ একে একে সব পুতুল আগুনে ফেলে দেয়। মেয়েরা আগুনের কাছে যাওয়ার জন্য একদম কাছে এগিয়ে এসেছে। সব শেষে বনরাজ লাল পুতুলটা ফেলতে যাবে। এমন সময় কবির আগুনের ধরা থেকে কাঠ নিয়ে এসে বনরাজের পায়ে মারে। লাল পুতুলটা ধপ করে পড়ে যায় কবিরের হাতে। বনরাজ যখনই পুতুলটা কবিরের থেকে নিতে যাওয়ার জন্য নিচে ঝোঁকে, তখনই কবির বনরাজের জিভটা টেনে ছিঁড়ে দেয় হাতে থাকা ছুরি দিয়ে, যাতে সে ওই মুখ দিয়ে কোনো কথা বা মন্ত্র না উচ্চারণ করতে পারে। ব্যথায় ছটফট করতে থাকে শয়তান বনরাজ।
সে মেয়েদেরকে আর আদেশ করতেও পারে না। তবে আগে থেকেই মেয়েদেরকে বোঝানো ছিল কেউ যদি তাকে আঘাত করে বা আটকানোর চেষ্টা করে তাহলে তারা যেন তাকে না ছাড়ে। সেই কথা মতোই মেয়েরা কবিরের উপর হামলে পড়ে। ঠিক তখনই শেষ খেলাটা কবির খেলে যায়। সে এখন একটা রেকর্ডিং চালু করে দেয় যেখানে বনরাজ বলছে, তুমি এখন স্বাধীন, তুমি আবার আগের মতো হাসো, খেলো, নর্মাল হয়ে যাও, সব সময়ের মতো আমি তোমাকে মুক্তি দিলাম। এই সবই ছিল বনরাজের গলার ভয়েস। এগুলো আসলে কবিরের বাড়িতে থাকাকালীন বনরাজের বলা কিছু কিছু কথা, কিন্তু কবির বুদ্ধি করে লুকিয়ে লুকিয়ে সেই কথাগুলোকে এলোমেলোভাবে সাজিয়ে রেকর্ড করেছে, আর পরে নিজের কথাগুলোকে তার সাথে জুড়ে দিয়ে কম্পিউটারের সাহায্যে এমন এক সেন্টেন্স বানিয়ে নিয়েছে যাতে সব মেয়েরা বশীকরণ থেকে মুক্তি পেয়ে যায়, আবার আগের মতো হয়ে যায়। এরপর সে নিজের মেয়েকে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস নেয়। দৃশ্য পরিবর্তন হয়, কবিরকে হসপিটালের বেডে দেখতে পাওয়া যায়। পুলিশ অফিসার এসেছেন কবিরকে ধন্যবাদ জানাতে। আজ তার জন্য এতগুলো মেয়ে বাঁচল, আর তারা বহু বছর আগে হারিয়ে গেছিল। এই হারিয়ে যাওয়া মেয়েগুলোর কমপ্লেন পায় এই অফিসার। তারা জান প্রাণ দিয়ে খোঁজার চেষ্টা করেছিল মেয়েগুলোকে, কিন্তু কাউকেই তারা খুঁজে পায়নি। অনেকের পরিবার তো ধরেই নিয়েছে যে তাদের মেয়ে মারাই গেছে আর কোনোদিন ফিরবে না। তবে কবিরের জন্যই এটা সম্ভব হলো। কবির বনরাজের খবর জানতে চাইলে অফিসার বলে এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি, তবে দেশ বিদেশ সব জায়গায় খবর চলে গেছে, অবশ্যই সে শাস্তি পাবে। এরপর জাহ্নবী বাবার কাছ থেকে আসে আর জড়িয়ে ধরে বাবার কাছে শুয়ে পড়ে। এখানে কবিরের চোখের রহস্যের আভাস পাওয়া যায়। এরপর 1 বছর পরে দৃশ্য দেখানো হয় যেখানে একটা লোক মরা ইঁদুর সংগ্রহ করছে। সেটা আর কেউ নয় বন্ধুরা, কবির নিজে। এখন কথা হচ্ছে কবির কিসের জন্যই মরা ইঁদুর সংগ্রহ করছে, চলুন দেখা যাক। কবির মাটির নিচে এক অন্ধকার বাংকারে আসে, আর সেখানে একটা লোক ছিল শিকলবন্দি। সেটা আর কেউ নয় বন্ধুরা, সেই নরপিশাচ বনরাজ। হ্যাঁ, সেদিন কবির বনরাজের জীবটা কেটেই তাকে মুক্তি দেয়নি, বরং তাকে এখানে বন্দি করে রেখেছে জীবন্ত অবস্থায় নরক যন্ত্রণা দেবার জন্য। কবির রোজ খাবার হিসেবে মরা ইঁদুর আর চা পাতা নিয়ে আসতো বনরাজের জন্য, কারণ এভাবেই একসময় জাহ্নবী সহ প্রচুর মেয়েকে সে টর্চার করে গেছে। তাই কবির আজ তার সাথে এরকমই করছে। কবির বনরাজকে বলে খাওয়ার লোভ দেখায়, একটা কলাও দেয়, কিন্তু বনরাজ সেটা খেতে চাইলেই কবির সেই কলাটাকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। কবির বনরাজকে বলে, এই সব কিছুই তুই একদিন করেছিলি ক্ষমতা পাওয়ার লোভে, তাই না? আসল ক্ষমতা কী জিনিস তুই কি জানিস সেটা? একজন মা যখন সন্তানের জন্য লড়াই করে তখন সেটা তাকে ক্ষমতা বলে। সন্তানকে বাঁচানোর জন্য মা বাবা সব কিছু করতে পারে, যা কেউ কখনো কল্পনাই করতে পারে না। তুই আমার বাচ্চাকে মেরে ফেলার জন্য আমাদেরকে ভয় দেখিয়েছিলি, তাই আমরা তোর পায়ে পায়ে চলছিলাম। কিন্তু যখন দেখলাম তুই আমার মেয়ে সহ অন্য বাচ্চাদেরকে মেরে ফেলতে যাচ্ছিস, সেই সময় সর্বশক্তি দিকে তোকে আটকালাম আর তোকে নরক যন্ত্রণা ভোগ করাবো। তোকে আমি মেরে কোনো দিনই ফেলবো না, তুই ধুকরে ধুকরে তুই কষ্ট পেতে পেতে তুই মরবি, বলে কবির সেখান থেকে উঠে চলে যায়। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করবেন, একটু লাইক করবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর সিনে গল্পর সাথে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমি পরবর্তী গল্প নিয়ে আসার সাথে সাথে আপনারা সেটা দেখতে পান। আজ চলি, ফিরবো অন্য এক নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন সিনে গল্পতে।